আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার, সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্ট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আইন বিষয়ক আলোচনা এবং পরামর্শমূলক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে। প্রচুর ফোন কল আমরা পাই প্রতি অনুষ্ঠানে। আমরা যথাসম্ভব চেষ্টা করি ফোন কলগুলোর আনসার দিতে, তবে আবার বেশি সংক্ষিপ্ত আকারে দিতে গেলে যিনি প্রশ্নকর্তা উনি ওনার আনসারটাই হয়তো সঠিকভাবে না পেতে পারেন। তাই আমি যথাসম্ভব ব্যালেন্স করার চেষ্টা করি সময়ের সাথে এবং আমাদের উত্তরগুলো একটু এলাবোরেট দেওয়ার জন্য, দুটোকে একটা ব্যালেন্স করার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রচুর পরিমাণ ইমেলও চলে আসছে, তো আমরা দু একটা ইমেল নিয়ে আলোচনা করতে চাচ্ছি এখন। আমি একটা ইমেল পড়ছি আমার অতিথির উদ্দেশ্যে। ইমেলে আছে, I have entered in the UK 10 July 2003 as a student visa. Continued my leave to remain till 30th November 2008 on time. On 17 November 2008, I applied for PSW. They refused on 18 December 2008 with right of appeal. Only reason was not enough maintenance fund. I lodged appeal on 9 January 2009, which was the deadline of appeal. Hearing date was 12 February 2009. Extended hearing date to 18 March 2009. Reapply fresh application on 27 February 2009 and accepted given visa 20 April 2009 to 20 April 2011. And then apply for sorry ভিসাটা কবে দেওয়া হয়েছিল? ভিসাটা প্রথম ভিসা ছিল 10 জুলাই 2003। তো উনি, আমি সংক্ষেপে সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি যে উনি প্রথমে যখন তারপরে এক সময় উনি পিএসডব্লিউর জন্য অ্যাপ্লিকেশন করেছেন, সেটা রিফিউজ হয়েছে, তারপরে আপিল করেছেন। হিয়ারিংয়ের ডেট ছিল 18 মার্চ 2009। তার আগে উনি যেটা করেছেন 27 ফেব্রুয়ারি 2009-এ উনি আবার অ্যাপ্লিকেশন করেছেন এবং অ্যাপ্লিকেশন গ্রান্ট হয়েছে 20 এপ্রিল 2009 থেকে উনি ভিসা পেয়েছেন 20 এপ্রিল 11 পর্যন্ত। তারপরে হচ্ছে টিআর 4-এ উনি অ্যাপ্লাই করেছেন, অন টাইমে করেছেন এবং পেয়েছেন উনি 4 মে 2011 থেকে 26 অক্টোবর 2014 পর্যন্ত। আর ওইদিকে যে আপিলটা উনি, আমার মনে হচ্ছে এখানে একটা ব্যাপার যে আপিলটা উইথড্র করে অ্যাপ্লাই করেন নাই, উনি এমনি অ্যাপ্লাই করেছেন। তবে এটা হচ্ছে নিয়মটা হচ্ছে যে একসাথে দুটো চলতে পারবে না, তাই না? তবে এখানে হচ্ছে আবার আরেকটা জিনিস, দ্য ট্রাইব্যুনাল ডিসমিস দ্য অ্যাপিল অন 23 এপ্রিল 2009। যাই হোক, ওই অ্যাপিলটা ডিসমিস হয়েছে। ভিসাটা হয়েছে কবে? ভিসাটা হয়ে গেছে হচ্ছে 20 এপ্রিল 2009 থেকে 20 এপ্রিল 2011। তো ওনার হচ্ছে কন্টিনিউয়াস লিভটা আছে কিনা এটা নিয়ে উনি কনফিউজড, তা আপনি একটু ব্যাখ্যা যদি করে দেন। এটা জি ধন্যবাদ। সমস্যা যেটা হয়েছে যে উনি ওই 20 এপ্রিল আপিলটা ডিসমিস হয়েছে। সো যেহেতু আগের অ্যাপ্লিকেশনটা ইন টাইম ছিল অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন হি গেভ, সো ওই 23 এপ্রিলে যেদিন ওনার আপিলটা ডিসমিস হয়ে গেল সেই পর্যন্ত ওনার 3C লিভ ছিল। হ্যাঁ, সেকশন 3C 1971 3C লিভ ছিল এবং ওই ভিসাটা দেখা যায় যে শেষ হওয়ার আগেই উনি আপনার আবার আরেকটা ভিসা পেয়ে গেছেন। তো সেই হিসাবে কন্টিনিউটি আছে আমি দেখতেছি আর কি। যদিও উনি যদি অ্যাপ্লিকেশনটা পরে করতেন, ভিসাটা পরে আসতো, তাহলে একটা গ্যাপ হয়ে যেত। বাট এই ধরনের সিচুয়েশনে ওনাকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কারণ এখন আবার যেটা হয়েছে যে নতুন যে গাইডেন্স আসছে 10 ইয়ার্স লং রেসিডেন্স, ওটার মধ্যে 28 দিন পর্যন্ত ওরা অ্যাকসেপ্ট করতেছে লেট অ্যাপ্লিকেশন। 28 দিন যদি এই 10 বছরের মধ্যে কোনো একটা ভিসা, একটা থেকে আরেকটা ভিসার মাঝখানে কোনো ওভার স্টেয়ার হিসেবে যদি 28 দিন, ম্যাক্সিমাম 28 দিনের বেশি হয় তাহলে রিফিউজ হবে, এটা বলা আছে। মানে 28 দিন পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো ওনার ক্ষেত্রে এই জাতীয় কোনো কিছু, এই জাতীয় কোনো সমস্যা হয় নাই, বাট দেখা যাচ্ছে কন্টিনিউটি আছে, এটা সমস্যা হওয়ার কথা না। এবং এখন ওইখানে আবার কিছু ডিসকাশনও আছে ওদের, ওরা ওইটা ইগনোর করতে পারে। সো সিচুয়েশনটা এক্সপ্লেইন করে উনি অ্যাপ্লিকেশনটা করুন। আমাদের পরামর্শ থাকবে যে আমরা যা দেখতে পাচ্ছি যে আপনার কন্টিনিউয়াস লিভ ছিল এই 10 বছর, লফুল কন্টিনিউয়াস লিভ ছিল অ্যাকর্ডিং, ওই মাঝখানের এই ব্যাপারটা হচ্ছে অ্যাকর্ডিং টু সেকশন 3C 1971 অ্যাক্ট। আপনার আগের যে ভিসাটা সেটা এক্সটেন্ড হচ্ছিল কারণ আপনার আপিল চলছিল। আর হচ্ছে তবুও আপনাকে আমরা পরামর্শ দিব এই জিনিসটা আপনাদের এক্সপ্লেইন করে দিতে হবে, পুরো সিচুয়েশনটা এক্সপ্লেইন করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি কনফিডেন্ট এনাফ না হন, অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন। তো আমি এখন থেকে আবার কল নেওয়া শুরু করছি। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাই, অ্যাকচুয়ালি আমার এটা প্রশ্নটা আমার ওয়াইফের আর আমার ছেলেকে নিয়ে। আমি আইএলআর পাইছি লাস্ট মান্থের 1 মে।
জি তো যেহেতু আমার ওয়াইফ আমার সঙ্গে আছে 2005 থেকে অ্যাজ মাই ডিপেন্ডেন্ট, জি তো ওরা রিফিউজ করেছে। যে রিফিউজ করার জন্য যে লাইনগুলো লেখা আছে, আমি যদি আপনি যদি কাইন্ডলি শোনেন, আপনাদের ডিসিশনটা, আপনাদের উত্তরটা দিতে সুবিধা হবে। আমি লাইনটা পড়ে শোনাই আপনাদেরকে একটু। জি বলুন পড়ুন। You have supplied insufficient evidence to show that you want 22,400. You have only provided one pay slip each together with corroborating bank statement. You should have supplied 6 months worth of pay slip each together with corroborating bank statement, contract of employment, P60, and letter from your employer. But even if you had supplied what was requested in the application form, you did not earn at least 22,400 per year. It is noted that you did not complete Section 7A requirement, stating that this is not applicable. But it is applicable as you applied under the marriage category on 11 April 2013. So you have not previously been granted under the marriage category. ভাই আমার প্রশ্ন হচ্ছে, আমরা যেহেতু ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট আছে, আমাদের 22,400 লাগবে না। আমার একটা প্রশ্নের উত্তর দিন, আমার প্রশ্নের একটা উত্তর দিন। আপনি তো 10 ইয়ার্স এর লং রেসিডেন্সির বেসিসে আপনি ভিসাটা পেয়েছেন, তাই না দর্শক, আইএলআর? জি। আর আপনার যারা ডিপেন্ডেন্ট তারা এর আগ পর্যন্ত ছিলেন পিবিএস ডিপেন্ডেন্ট। তো সর্বশেষ আপনারা ভিসাটা কবে পেয়েছেন, আপনি এবং আপনার ডিপেন্ডেন্ট? এই আইএলআর 2011 এর মার্চে। ওকে দর্শক, তো আপনি অ্যাপ্লিকেশন, ওনাদের অ্যাপ্লিকেশন তো করলেন ইদানিং কালে, তাই না? মানে 9 জুলাই 2012 11 এপ্রিল 2013। ওকে দর্শক, এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনি কি একটু ব্যাখ্যা করে দিয়েছিলেন কভার লেটারে যে আপনারা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টে পড়েন, আপনার যে ডিপেন্ডেন্ট আর কি ওনারা? তো ভাই ওখানে ক্লিয়ার কাট লেখা আছে যে আর আপনি কি ওই যে ওই আর্নিংস এর রিকোয়ারমেন্টস এর সেকশন 7A ফিল করেছেন না 7B ফিল করেছিলেন অ্যাপ্লিকেশন ফর্মে? 7B ফিল করেছি, এ করিনি। 7A করেন নাই, তাহলে আপনার উচিত হবে, আমরা বুঝতে পারছি যে এটা আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে, যদি আপনি সর্বশেষ ভিসা নিয়ে থাকেন 2010-এ, আপনাদের ভিসা গ্রান্ট হয়ে থাকে, পিবিএস ডিপেন্ডেন্ট হিসাবে আপনার ডিপেন্ডেন্টদের গ্রান্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টে আপনারা পড়েছেন। আপনাদের এই আর্নিংস রিকোয়ারমেন্টস না, যেটা হচ্ছে 18,600, মানে অ্যাপেন্ডিক্স FM প্রযোজ্য নয়। তো আপনারা অবশ্যই আপিলের রাইট কি আছে এখানে? জি ভাই, অ্যাপিলের তো রাইট আছে, আমি অলরেডি অ্যাপিল করিয়ে ফেলেছি, কিন্তু আমার তো একটা ওয়েস্টেজ অফ টাইম প্লাস ওয়েস্টেজ অফ মানি। তো আমি যদি একটা কনসিডারেশন লেটার লিখে ওই প্যারাটা এক্সপ্লেন করি, তাহলে রিকনসিডার করার জন্য। জি জি জি, হোম অফিসে। জি, এটা তো লিখতে কোনো বাধা নাই, সেটা আপনি করতে পারেন। তবে যেহেতু আপিলের প্রসিজিওরে আপনি আছেন, আমাদের মনে হয় যে তারা আপিল পর্যন্তই যাবে। তো এই ব্যাপারে আরেকটু আপনি আমার মনে হয় যথেষ্ট জ্ঞান রেখেছেন এই ব্যাপারটা সম্পর্কে, আপনি রিসার্চ করেছেন, ধন্যবাদ। না ভাই, এটা নিয়ে যেহেতু টেনশনে থাকি তো রিসার্চ তো করবোই বাধ্য হয়ে আর কি। জি ধন্যবাদ, আপনি টিভির পর্দায় চোখ রাখুন। আমি একটু আমার অতিথির কাছে যাচ্ছি। আপনার ওয়াইফ কবে আসছেন একটু আমি একটা কোশ্চেন করতেছি। আপনার ওয়াইফ 2005 সেপ্টেম্বর 2005 সো আপনার ওয়াইফের তো 7-8 বছর হয়ে গেছে, ঠিক না? তো যেহেতু আপনার ওয়াইফের 7-8 বছর হয়ে গেছে, আপনি রিস্কটা নেবেন না, আপনি আপিলটা কন্টিনিউ করবেন। কারণ আপিলটা যদি কন্টিনিউ না করেন এবং যে কথাগুলো বলতে চাচ্ছেন সেটা আপিলেট কোর্টে বলেন, যে কোনো কথা আপনি আপিলেট কোর্টে বলতে পারবেন। কারণ যেহেতু বিষয়টা আপিলে চলে আসছে, এনি ভ্যারিয়েশন, এনি কথাবার্তা যা কিছু আপনি বলতে চান, এখানে ভ্যারিয়েশনের বিষয় নাই, বিষয়টা লিগাল, আপিলেই বলেন। কারণ আপিলটা ড্রপ করে তাদেরকে রিকনসিডারেশন করতে বললে বাই চান্স যদি না করে, কারণ রিকনসিডারেশনটা কোনো লিগাল রেমেডি না আপনার ফোরাম। অলরেডি তো আমি অ্যাপিল অলরেডি সাবমিট করে দিয়েছি আপনার। হ্যাঁ, সো যা কিছু করেন আপিলের মধ্যে করেন, কারণ আপনার ওয়াইফের কন্টিনিউটি ইম্পর্টেন্ট। কারণ এখন আপনার ওয়াইফকে ভিসা দিলে উনি 5 বছরের রুটে চলে যাবেন, সো 5 বছর ওয়েট করতে হবে। সো আপনার এখন যদি এক্সটেনশনটা হয়ে যায়, 10 বছর পরে আপনার ওয়াইফ 10 বছর পরে আপনার ওয়াইফ সেটেলমেন্ট পেয়ে যাবেন। ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট তাদের জন্য আসলে ট্রানজিশন, সেটাই বলতেছি, ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট, এবং উনি আসলে মেইনটেন্যান্স রিকোয়ারমেন্ট স্ট্রিক্টলি ওনাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে না। অতএব জিনিসটা উনি আপিলেই থাকবেন। সেই সাথে 5 বছরের তো অ্যাপ্লাই তো করে না, না 5 বছরের অ্যাপ্লাই করবে, এম করেই উনি সেটেমে চলে যেতে পারছেন। এফএলআর এম করে তো একটা ফার্দার এক্সটেনশন হলে বাই দ্য টাইম অর 10 ইয়ার্স হয়ে যাবে। সেটাই বলতেছি, একটা ফার্দার এক্সটেনশন হলে 10 ইয়ার্স হয়ে যাবে। অতএব আপিলই ফাইট করবেন, কারণ আপিলটা ড্রপ করে দিলে ফার্দার এক্সটেনশনে 10 ইয়ার্স এর কন্টিনিউটি উনি পাবেন না, ব্রিচ হয়ে যেতে পারে। জি ধন্যবাদ আলমগীর ভাই। আমি তো অ্যাপিলে ফাইট করবই, অ্যাপিলে ফাইট করব, তো আননেসেসারি আমাকে হ্যারাস করছে, এর জন্য কিছু হবে না। তুই তো আমার অলরেডি 26,000 অ্যারাউন্ড স্যালারি আছে, আমার আর্নিং আছে, ফ্যামিলি ইনকাম। ওদের তো যেহেতু ওদের এই রুলসটা দরকার ছিল না বলে আমি সাফিসিয়েন্ট ডকুমেন্টস প্রোভাইড করিনি। তাহলে ধন্যবাদ দর্শক, আমরা আপনার পুরো সিনারিওটা বুঝতে পেরেছি। আসলে এটা হচ্ছে যে আমরা দেখতে পাই, এখনই প্রায়ই দেখতে পাই হোম অফিস বেশ বেসিক কিছু ভুল করে মাঝে মাঝে, কিন্তু এই ভুল করার পরে আপনার রেমিডি পেতে হলে তো আপনাকে কোর্টেই যেতে হচ্ছে।
তো আপনি সেটাই করছেন। তো এইটার জন্য হ্যারাসমেন্টের ব্যাপার যা কিছু ব্যাপার সেটা অবশ্যই কোর্ট সেগুলো দেখবে, আপনাকে এই প্রসেসে লিগ্যাল প্রসেসেই যেতে হবে। তো আমরা পরবর্তী কলারের কাছে চলে যাচ্ছি। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন দর্শক। হ্যালো হ্যালো হ্যালো, জি, আপনার প্রশ্নটি করুন দর্শক। প্রশ্নটা হচ্ছে হলো আমার ভিসা শেষ হবে হলো 7ই হ্যালো ভিসা শেষ হবে কবে বললেন? এই 7ই জুন। হ্যাঁ, তা আমি 7 জুন গতকালকে ছিল দর্শক, গতকালকে তো 7 জুন ছিল। হ্যাঁ, আমি মের 10 তারিখে পাবলিক ইনকোয়ারি প্রয়োজনে গেছিলাম। জি হ্যাঁ হ্যাঁ, ইয়েস প্লিজ। আমি 10 তারিখে প্রয়োজনের পাবলিক ইনকোয়ারি অফিসে গেছিলাম ভিসার জন্য। তো আমি আসছিল টায়ার 1-এ HSMP-তে, তারপর আমি 2010 সালে টায়ার 1-এ আমি কনভার্ট হয়েছি। এটা হচ্ছে আমার ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য গেছিলাম। তো ওই জায়গায় যাওয়ার পরে আমার যেটা হচ্ছে যে ওই অফিসার আমাকে পাইছে যে সামওয়ান আমার আইডি করে স্টোলেন করে আমার নামে আমার পিকচার ইউজ করে হিউম্যান রাইটসে তারা অ্যাপ্লাই করছে। জি দর্শক, আপনি টিভির ভলিউম সম্পূর্ণরূপে কমিয়ে দিন। আপনি কি টিভি ফলো করছেন নাকি? হ্যাঁ, প্লিজ টিভির ভলিউম কমিয়ে দিন, না হয় কথা শোনা যাবে না, বোঝা যাবে না। আমার আইডি হাইট স্টোল করে আমি সাসপেক্ট করতেছি আমার মেবি আমার সামওয়ান করছে, কিন্তু বললো যে আপনার এটা কেউ হিউম্যান রাইটস আপনার এটা অ্যাপ্লাই করছে। তো এই মুহূর্তে তারা আমারে একটা লেটার দিয়ে দিচ্ছে যে আরো ফার্দার ইনকোয়ারি হবে। ফার্দার ইনকোয়ারি পরে ওরা আমার ডিসিশন দেয় নাই, বলছে আমি প্রেজেন্ট যে বিষয় আছে এই বিষয়তেই থাকবো, তারা ওই ফার্দার ইনকোয়ারির পরে সিদ্ধান্ত দেবে। এই সিচুয়েশন আসলে কি রকমের সিদ্ধান্ত হইতে পারে আমার কোনো ধারণা নেই। এই জন্য আপনাদের সাথে একটা মানে জানতে চাচ্ছিলাম যে ব্যাপারটা কি করতে চাইতেছে এটা এখন। জি দর্শক আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। এটা হচ্ছে যে আপনার এটাকে বলা হয় আইডেন্টিটি থেফট। তো এটা আপনার আইডেন্টিটি, আপনার হয়তো এমনও তো হতে পারে আপনার নাম ডেট অফ বার্থের সাথে অন্য কারো মিলে গিয়েছে, কারণ আমাদের বাংলাদেশের প্রচুর সেম নামের লোক সব জায়গাতেই আছেন, হয়তো ডেট অফ বার্থ মিলে যায়, এটাও হতে পারে। অথবা কেউ সত্যি সত্যিই হয়তো বা আপনার এই নামে এই ডেট অফ বার্থে কেউ হয়তো অ্যাপ্লাই করতে পারেন হিউম্যান রাইটসে। সেটা যদি হয় অবশ্যই হোম অফিস এটা ইনভেস্টিগেট করবে। এখন যেহেতু আপনার অ্যাপ্লিকেশন তারা হোল্ড করেছে, আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, হোম অফিস এটা ইনভেস্টিগেট করবে যে কে জেনুইন মানুষ আর কে হচ্ছে যে ফলস আইডেন্টিটি ইউজ করছে। তো অবশ্যই আপনাকে এটার জন্য ওয়েট করা লাগবে, এটা ছাড়া আমি আর কোনো পথ দেখি না আমরা। তো আপনাকে ওয়েট করা লাগবে, উইদিন দ্য ডিউ কোর্স হোম অফিস আপনার কাছে কামব্যাক করবে, আপনাকে ডিসিশন দিবে। আপনি যদি সঠিক মানুষ হয়ে থাকেন, আমরা জানি যে আপনি সঠিক মানুষ, তাহলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। বাট ইন দিস স্টেজ ইউ নিড টু ওয়েট। তো আমরা আরও একটা কল নিয়ে নিচ্ছি। কে আছেন এখন লাইনে? প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্নটা হলো ভাই, আমি আইএলআর এ আছি। আমি আইএলআর পাইছি 2006-এ। জি। এন্ড আমার পাসপোর্টে, আমি এখনো বাংলাদেশি পাসপোর্টই ক্যারি করি। আমার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদটা চলে গেছে 15 ফেব্রুয়ারি 2013। বাট নাও আমি এখন খুব ইমার্জেন্সি প্রয়োজনে দেশে যেতে হচ্ছে। এখন যদি আমার পুরাতন পাসপোর্টে আমি শুধু যদি একটু ট্রাভেল ডকুমেন্ট নিয়ে দেশে চলে যাই, তাহলে কি আমি আবার ফেরত আসতে পারবো কিনা? আপনার ট্রাভেল ডকুমেন্টস আরেকটা ইস্যু করবে বাংলাদেশ হাই কমিশন ইন লন্ডন, তাই তো? হাই কমিশন যে ট্রাভেল ডকুমেন্টস তো ট্রাভেল করার জন্য আপনি যেতে আসতে পারবেন, ঠিক আছে? না, আমি নতুন পাসপোর্ট করব না, শুধুমাত্র ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যাব, তারপরে বাংলাদেশে গিয়ে পাসপোর্টটা করব, নতুন পাসপোর্ট যেটা বায়োমেট্রিক পাসপোর্টটা করব, ওইটা নিয়ে চলে আসতে পারবো কিনা? ওটা নিয়ে আপনাকে অবশ্যই পুরাতন পাসপোর্ট এবং নতুন পাসপোর্ট একসাথে রেখে আপনাকে ট্রাভেল করতে হবে। যাওয়ার সময় আপনি ট্রাভেল ডকুমেন্টস নিয়ে যান, দ্যাটস ফাইন। আসার পথে অবশ্যই দুটো পাসপোর্ট একসাথে থাকবে। আপনার পুরান পাসপোর্ট, নতুন পাসপোর্ট আপনি একসাথে প্রেজেন্ট করবেন এয়ারপোর্টে, ঠিক আছে দর্শক? জি, মানে তখন কি আমার ট্রাভেল ডকুমেন্টও সাথে রাখতে হবে কিনা? হ্যাঁ, ট্রাভেল ডকুমেন্টস আপনি সাথে রাখতে পারেন, কারণ যদি এয়ারপোর্টে প্রশ্ন করা হয় যে আপনি ব্যাক গেলেন কিভাবে, ভালো কথা আপনি আসছেন, আপনার পাসপোর্ট, আগের যে পাসপোর্ট সেটা
যে সময় আপনি গিয়েছেন তার আগেই এটা ইনভ্যালিড হয়ে গিয়েছে, ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ। তো আমাদের অবশ্যই পরামর্শ থাকবে যে 3টা জিনিসই আপনি সাথে রেখে আসার সময় অবশ্যই এটা মেক শিওর আসার সময় আপনি 3টা ডকুমেন্ট সাথে নিয়ে আপনি ব্যাক করে চলে আসবেন। তো এই হচ্ছে আপনার জন্য আমাদের পরামর্শ। তো আমরা একটা ব্রেকে চলে যাচ্ছি এখন। ব্রেক থেকে ফিরে আসবো খুব শিগগিরই। প্রিয় দর্শক, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস।